শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি রিয়াদ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমন্বিত প্রকল্প শুরু করছে সরকার। বাড়ানো হবে কর্মসংস্থান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিউজ 24-কে জানান, খাল খনন কর্মসূচিকে কাজে লাগিয়ে এর মাধ্যমে হাঁস মুরগি পালন এবং মাছ চাষ সহ বিভিন্ন প্রকল্পে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য বাড়ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সরকার মানুষের পাশে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। অন্তর্বর্তী সরকারের সময় 2025-26 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য বাজেট কমেছিল আগের বছরের চেয়ে 3019 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের 45,205 কোটি টাকা থেকে কমে হয়েছিল 42,433 কোটি টাকা। ফলে বাজেট সংকটে প্রশাসনিক অবকাঠামোকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অনেক কাজ আটকে ছিল। এবার বিএনপির নেতৃত্বে সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে। আগামী 5 বছরের জন্য সরকার যে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সেটাকে কাজে লাগিয়ে এর মাধ্যমে অন্যান্য প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিউজ 24-কে জানান, গ্রামীণ অর্থনীতি এগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এজন্য বাড়ানো হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। আমরা তো একদম একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আগামী বাজেটে চেষ্টা করব যে যাতে বাজেটের আকারটা বাড়িয়ে গ্রামীণ জনগোষ্ঠীর যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং তাদের আয়বর্ধক কর্মসূচি যাতে হয় এবং বিভিন্ন খাল খনন কর্মসূচি মধ্যে যেমন সমন্বিত থাকে। যেমন একটা খালের পাড়ে বাড়ি থাকলো, গবাদি চাষ হলো, হাঁসের মুরগির চাষ হলো, ওখানে মাছ চাষ হলো, বৃক্ষরোপণ হলো। এ ধরনের সমন্বিত প্রকল্পগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংস্থাগুলোকে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মূল উদ্দেশ্য গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনীতিকে শক্তিশালী করা এবং তাদের কর্মসংস্থানের পথটা বেশি তৈরি। বিএনপি দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ সহ সাধারণ মানুষের সুবিধায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে আগামী 1 বছরে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ মানুষের জন্য যে বিষয়গুলো নিয়ে দোরগোড়ায় পৌঁছাচ্ছি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, বৃক্ষরোপণ, আমরা সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি যে সাধারণ মানুষের জন্য এই বিষয়গুলো নিয়ে যদি আগামী বছর আমরা বৃহৎ আকারে পৌঁছতে পারি, আমার মনে হয় যে সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করে নির্বাচিত করেছেন এবং সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে অবকাঠামো উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানি সহ স্থানীয় সরকার ব্যবস্থার সেবা বাড়বে, এমনটা আশা সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার আগেই বিদেশি ঋণের খরচ বাড়ছে বাংলাদেশের। এরই মধ্যে উচ্চ সুদে $160 কোটি কঠিন শর্তযুক্ত ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে মধ্যম আয়ের দেশের তালিকায় থাকায় দাতা সংস্থাগুলো নামমাত্র সুদে আর ঋণ দেবে না বাংলাদেশকে। তাই সামনের দিনে সরকারের অর্থায়ন আরও ব্যয়বহুল হবে। বিস্তারিত জানাচ্ছেন আবি আবদুল্লাহ। স্বল্পোন্নত দেশ হিসেবে বিদেশি সংস্থার কাছ থেকে সহজ শর্ত ও কম সুদে ঋণ পেয়ে থাকে বাংলাদেশ। $5.5 বিলিয়ন তেমনি একটি ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থছাড় পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একদিকে নানা কারণে বাড়ছে সরকারের ব্যয়, অন্যদিকে বাড়ছে রাজস্ব ঘাটতি। তার উপর প্রত্যাশিত ঋণের অর্থ না পেয়ে এখন দিশেহারা সরকার। তাই সম্প্রতি $1.9 বিলিয়ন 5টি বিদেশি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে $1.6 বিলিয়ন নন কনসেশনাল বা অনমনীয় ঋণ। যেসব ঋণের সুদের হার বেশি, গ্রেস পিরিয়ড কম এবং শর্ত তুলনামূলক কঠোর। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের লোনগুলা একেবারে সুপার কনসেশনাল রেটে আমরা পাবো না, কিন্তু ধরেন 2.5-3%, সেটাও একদিক থেকে কনসেশনাল। গভর্নমেন্ট যদি এখন গ্লোবাল প্রাইভেট সেক্টর যে ফাইন্যান্সিয়ার্স আছে তাদের থেকে নিত বা গ্লোবাল ক্যাপিটাল মার্কেট থেকে নিত, তাহলে যেই রেটে নিত তার চেয়ে এখনো কনসেশনাল।
এর মধ্যে এডিবি থেকে $45 কোটি নেওয়া হচ্ছে 4.13% হারে, যার গ্রান্ট এলিমেন্ট মাত্র 6.61%। এআইআইবির ঋণের সুদের হার 5.8%, যা এসব ঋণকে আরো কঠিন করে তুলছে। একই অবস্থা জাইকার ঋণের ক্ষেত্রেও। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঋণে স্বল্প মেয়াদে বাজেট ঘাটতি সামাল দেয়া গেলেও দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা যত কঠিন শর্তে নিব, এটা তো ঋণ, তাই না? কাজে এটা তো আমাদেরকে পরিশোধ করতে হবে। কাজেই আমাদের পরিশোধ যদি সুদের হারটা বেশি হয়, স্বাভাবিকভাবে আমাদের পরিশোধের মাত্রাটা বড় হবে। কঠিন শর্তে ঋণ নেওয়া শুরু হলে ভবিষ্যতে উন্নয়ন সহযোগীরা সহজ শর্তে ঋণ দেয়া কমিয়ে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সহজ শর্তে ঋণের তো প্রাপ্তিটা এখন অনেকটা কমে গেছে, তাই না? এলডিসি গ্রাজুয়েশনের শর্তগুলো তো আমরা প্রতিপালন করেছি, তাই না? এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে এটা পিছিয়ে, কিন্তু শর্তগুলো তো প্রতিপালিত হয়েছে আর কি। যারা দাতা সংস্থা তারা আমাদেরকে ওই দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে যে এটা কিন্তু একেবারে নিচের সারির নয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে আগামী 5 বছরে বাংলাদেশকে প্রায় $26 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে $7.5 বিলিয়ন ঋণের সুদ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ বাড়ছে এবং বাড়ছে সুদের হার, এই সব কিছু মিলে আমরা আজকে একটু আলোচনা করতে চাই। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক জনাব তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে দেশে যে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে গত বছরের ডিসেম্বর শেষে সরকারি এবং বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $113.52 বিলিয়ন। এর আগের বছর, গত বছর সেপ্টেম্বরের শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল $112.22 বিলিয়ন। অর্থাৎ 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় $1.30 বিলিয়ন বা $130 কোটি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে যেই বিদেশি ঋণের বর্তমান পরিস্থিতি আছে তার মধ্যে নিঃসন্দেহে আমাদের এই স্থিতিটা বাড়ছে এবং এটা বাড়বে কিছুটা। আমি মনে করি যে সামনের দিনেও আমরা যেই বাজেটারি সাপোর্ট এবং অন্যান্য যেই ঋণ নিয়েছি সেটার ক্ষেত্রে এটা বাড়ছে। মুশকিলটা অন্য জায়গায়, এটা ঠিক সংখ্যাতাত্ত্বিক ভাবে বাড়ার চাইতেও বিষয়টা একটু গভীর। 2-3টি বিষয় আছে, আমি একটু বলি। 1 নম্বর হলো যে আগে আমরা যেই ঋণগুলো পেতাম আজকে থেকে 20-30 বছর আগে, সেই ঋণগুলো দীর্ঘমেয়াদী ছিল, স্বল্প সুদে ছিল এবং দীর্ঘমেয়াদী ঋণের যেটা সুবিধা হয় যে সেটা হলো যে আমার রিপেমেন্ট পিরিয়ডটা লম্বা থাকার কারণে আমি ভেঙে ভেঙে দিতে পারতাম আমার পরিশোধটা, এবং সেই কারণে আমাদের যেই রিটার্নটা এটা আস্তে আস্তে আসলেও আমার এই ইনভেস্টমেন্ট থেকে অনেক বেশি অসুবিধা হতো না। এখন সেটা হবে না। এখন শুধুমাত্র ঋণের যে সুদের হার বা যেটাকে সার্ভিস কস্ট বলে সেটা যে আমরা শুধু বাড়ছে তা না, এটার সময়কালটা কমে গেছে। আমি উদাহরণ দিয়ে যদি বলি, আগে যেমন আমরা হয়তো 40 বছরে একটা ঋণ শোধ করার জন্য সময় পেতাম, এখন আমাদেরকে এটা হয়তো 15-20 বছরে বা 25 বছরে দিতে হচ্ছে। তো সেই ঋণটা আমাকে দিতে হলে তার মানে আমার হলো যে সামনের দিনে ঋণ পরিশোধের চাপটা বাড়তে থাকবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা অনেকগুলো প্রকল্প করেছি, বেশ হাই কস্ট প্রকল্প। আমি মানে চন্দ্রপুর পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা করলাম, এটা অনেক বড় কস্ট, এটাতে একসাথে অনেক চাপ এসছে। এখন মুশকিলটা অতখানি হতো না যদি আমার রিপেমেন্টের অ্যাবিলিটিটা বাড়তো। রিপেমেন্টের অ্যাবিলিটি বলতে আমি বুঝাই হলো যে আমরা যে করের অর্থ আছে সেই করের অর্থ দিয়ে আমরা আসলে এটাকে পরিশোধ করতে পারছি কিনা। আমার সরকার যখন কোন একটা বিনিয়োগ করেন, দেশের অর্থনীতি বড় হলে কর আদায় বাড়বে এবং তার থেকে সরকারকে এটা ফেরত দেওয়ার যে সক্ষমতাটা তৈরি হবে, সেইটা আমাদের অতখানি বাড়ে নাই। ইনফ্যাক্ট এটা অনেক সংকীর্ণ আছে। আমরা জানি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখন কমতে কমতে এটা 7% নিচে চলে আসছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাকে এটা বৈদেশিক মুদ্রায় দিতে হয়, ফলে আমার বৈদেশিক মুদ্রার অর্জনের ক্ষমতা আমাদের একই রকম ভাবে বাড়ানোর দরকার আছে। সেটা আমার এক্সপোর্ট এবং অন্যান্য যে এফডিআই এই ধরনের যে উৎসগুলো আছে সেগুলো আমার আরো বড় হচ্ছে কিনা, সেই জায়গাটাতেও এখন অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। এফডিআই আমাদের বেশি না, এক্সপোর্টও এখন বাধাগ্রস্ত হচ্ছে, এটা চ্যালেঞ্জের মুখে আছে।
ইম্পোর্টের প্রেশারটা আছে, সুতরাং বৈদেশিক মুদ্রা সরবরাহের যেই ক্ষমতা, এইটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট বর্তমানে একটা চ্যালেঞ্জের মুখে আছে, যে কারণে আমাকে অনেক ধরনের ঋণ নিতে হচ্ছে আইএমএফ এর মতো জায়গা থেকে, যেগুলো আমাদের বেসিক্যালি ব্যালেন্স অফ পেমেন্টের সাপোর্ট। আর তৃতীয় যে জায়গাটা আছে সেটা হলো যে ঋণ পরিশোধের এই ক্ষমতা আমাদের যদি না থাকে, তাহলে যেটা হয় যে প্রকল্পগুলো ধীর গতিতে হচ্ছে, আমরা এটার কস্ট বেড়ে যাচ্ছে, এবং এই থেকে যে আমার সুবিধাটা আসা এইটাও দীর্ঘায়িত হচ্ছে। ফলে সেই চ্যালেঞ্জগুলোকে আমি অনেক বড় করে দেখছি স্থিতির চাইতে। যেটা আমাদের স্থিতি আছে এখন, আমাদের জিডিপির হিসাবে যদি বলি 40% কাছাকাছি আছে, 40-41। সাধারণত একটা দেশের জন্য এটা চাপের হবার কথা না, কিন্তু আমার বড় মুশকিলটা হয়ে গেছে যে ওই ধরনের একটা ঋণের স্থিতি মাথায় রেখে আমার রিপেমেন্টের ক্ষমতাটা বাড়ে নাই। তো সেইটা আমাদের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। জনাব তৌফিক, আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, সেটি হচ্ছে যে সুদের হার বাড়ছে। জাপান সহ যে অন্যান্য যে দাতা সংস্থাগুলো আছে, সুদের হার বাড়ছে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। এইটা তো অবশ্যম্ভাবী হয়, মানে আসবে, কারণ হলো আমরা দেখেন মধ্যম আয়ের দেশে আমরা প্রবেশ করেছি 2015 সালে, এখন প্রায় 10 বছর হয়ে গেছে। তো আগে যেখানে আমি 0.25% সার্ভিস চার্জ বা সুদের হার যাই বলেন সেটাতে পেতাম, এখন এটা বাড়তে বাড়তে আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে জাইকা যেখানে একই রকমই প্রায় 0 to 2.5% আমাদেরকে দিত, এখন এটা 3% কাছাকাছি গেছে। ফলে সেই চাপটা আছে, কিন্তু তার সাথে গুরুত্বপূর্ণ হলো যে আমরা যখন বৈদেশিক মুদ্রায় ঋণের আলোচনা করি, তখন এই চিন্তা করতে হয় যে যখন আমরা রিপেমেন্ট দিব, তখন আর ওই অর্থের মূল্যমানটা একই রকম নাও থাকতে পারে না। আমার টাকার মান যখন হারাবে, তখন কিন্তু একটা বড় চাপের ভিতরে আসে। ফলে এখানে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হলো যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের মানে টাকার যে বিনিময় হয় এটাকে যেহেতু ধরে রেখেছিলাম, হঠাৎ করে যখন শকটা এসে একবারে 40%-50%-এর মতন আমার ঋণ পরিশোধের যেই হিসাবটা একই ডলারে হয়তো একই সমানই আছে, কিন্তু আমার হঠাৎ করে একটা অর্থের উপর চাপ পড়ে গেছে, এবং এইটার কারণে আমাদের সুদ পরিষেবার যে খরচটা এটা বেড়ে গেছে। তো এই চ্যালেঞ্জ গুলোকেও আমাদের সঠিকভাবে প্রজেকশন করা হয় নাই, এটা প্রজেকশনের একটা দুর্বলতা ছিল সরকারি পর্যায় থেকে। আমি মনে করি যে ওই প্রজেকশনটা নেওয়া উচিত, এবং যখনই আপনার এই ইন্টারেস্ট পেমেন্ট গুলো বাড়বে, আপনার রিপেমেন্ট পিরিয়ড গুলো কমে আসবে, তখনই আমাদের যেটা চিন্তা করতে হয় সেটা হলো যে এই প্রজেক্ট গুলো করার পরে আমার রিটার্নটা আসবে কিনা দেশের ভিতরে, এবং সেটা দিয়ে আমি এটাকে পরিশোধ করতে পারবো কিনা, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলি। এইটা করার কথা হলো ফিজিবিলিটি স্টাডি গুলো। আমরা আমাদের আগের গবেষণায় দেখেছি যে ফিজিবিলিটি স্টাডি গুলোতে অনেক ধরনের দুর্বলতা রয়েছে, এবং এটা একভাবে প্রজেক্ট নেওয়া হবে সেটাকে ফিট ইন করানোর জন্য অনেক সময় ফিজিবিলিটি স্টাডিকে কিছুটা ম্যানুফ্যাকচার করা হয়, এইরকম অভিযোগ আছে। কারণ স্বাভাবিকভাবে ফিজিবিলিটি স্টাডি যে প্রজেকশন গুলো করে, আমি টেকনিক্যাল টার্ম ব্যবহার করছি, যে ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটাকে দেখানো হয়, সেইটা আসলে বাস্তবে গিয়ে হয় না। এটা কিন্তু অনেক আবার পরবর্তীতে যেই প্রজেক্ট শেষ হয়ে গেলে যে সমীক্ষাগুলো হয় সেখান থেকে বের হয়। সো সেই জায়গাটাতে নতুন সরকার এসছেন, তারা দায়িত্ব নিচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখা উচিত। কারণ টেকনিক্যাল কাজগুলো যদি না করেন, তাহলে আপনার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা কিন্তু পথভ্রষ্ট হবে, তাদেরকে ভুল নির্দেশনা দেওয়া হবে। রিস্ক গুলো এবং কস্ট গুলোকে আরেকটি বিষয় আপনি জানেন যে এলডিসির গ্রাজুয়েশনের যে বছর ধরা হচ্ছে, বছরকে তার আগে আসলে এভাবে আসলে বিদেশি ঋণের খরচ বাড়ছে। আমরা যতটুকু জানি যে সরকার $160 কোটি কঠিন শর্তের ঋণ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে আসলে চ্যালেঞ্জ বা ঝুঁকি কি থাকতে পারে আমাদের সামনে। এলডিসি গ্রাজুয়েশনের সরাসরি হয়তো ঋণের সাথে সম্পর্কটা রিলেটিভলি কম, অল্প কিছু ঋণ আছে যেটা এলডিসি হিসেবে গ্র্যান্ট মানি আমরা পাই। তার বাইরে অধিকাংশ আমাদেরকে যে ঋণগুলো আমরা নিচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক এন্ড এডিবি থেকে, এগুলো ব্লেন্ডেড ফাইন্যান্স হিসেবে আসে। এখন অন্যান্য ডেভেলপমেন্ট ব্যাংকও আমাদেরকে ঋণ দেওয়ার জন্য আগ্রহী আছে।
কিন্তু সেগুলোর মানে টার্মস গুলো অনেক মানে আগের মতো হবে না, আরো কঠিন হবে, এগুলো কস্টলি ঋণ হবে। সেইটাও আমি যেটা বললাম যে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো যে আপনি এটাকে ফিজিবিলিটি স্টাডি গুলো ঠিক আছে কিনা, প্রজেক্ট সময় মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেই বিষয়গুলো বড়ভাবে উঠে আসবে। যেটা এলডিসি গ্রাজুয়েশনের সাথে আরেকটা সম্পর্কিত আছে সেটা হলো যে আমার সত্যিকার অর্থেই যখন গ্রাজুয়েশন হবে, আমি যদি আমার এক্সপোর্ট মার্কেটকে সামাল না দিতে পারি, তাহলে আমার এক্সপোর্ট যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমার বৈদেশিক মুদ্রার সরবরাহটা কিন্তু তখন একটু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং যেটা আমি আবারও বলছি যে বৈদেশিক মুদ্রা দিয়ে আপনাকে বিদেশি ঋণ শোধ করতে হবে। তো বড় আমি মনে করি যে যদি আমাকে ফোকাস করতে বলেন, দুটো বিষয় আছে। একটা হলো ম্যাক্রো পলিসিস গুলোকে এটা ঠিক করা। আমাদের দীর্ঘদিনে একটা মিডিয়াম টার্ম ডেট স্ট্র্যাটেজি ছিল, যেটা আমাদের ঋণের নেওয়ার একটা কৌশলপত্র। আমি মনে করি এই সরকারকে এইটার ব্যাপারে এখন নজর দিতে হবে এবং সত্যিকার অর্থে প্রজেকশনস গুলোকে ঠিক করতে হবে। সেকেন্ড থিং হলো ডেফিনেটলি টেকনিক্যাল ওয়ার্ক গুলোকে করে আমাদের যেই প্রজেক্ট গুলো আমরা নিচ্ছি সেগুলোর ফিজিবিলিটি স্টাডির ব্যাপারে খুবই খুবই সতর্ক দৃষ্টি রাখা উচিত এবং এটাকে পেশাদারি পদ্ধতিতে করা উচিত। তাহলে সরকার এই রিস্ক গুলো অ্যাসেস করতে পারবেন। সো আমার সাজেশন হবে দুটো, একটা হলো ম্যাক্রো যে ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনের জন্য আমাদের কৌশলপত্র ঠিক করা, এবং 2 নাম্বার হলো যে আমরা যে প্রজেক্ট গুলো নিব সেগুলো টেকনিক্যাল কাজ যেন খুবই সুচারুভাবে হয় এবং একটু সময় মতো ইমপ্লিমেন্ট করতে পারি সেটা রাখা। একটা ইনসেন্টিভ স্ট্রাকচার তৈরি করা উচিত যেখানে একই রকম ভাবে পুরস্কার এবং তিরস্কার ব্যবস্থা থাকবে, যে যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সাথে যুক্ত থাকবেন তারা যেন সেটার ভিতরে থাকেন, এবং একই সাথে যেই সব জায়গা থেকে আমরা অর্থ নিচ্ছি ঋণের মাধ্যমে সেই আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটি গুলো আমরা যেন এস্টাবলিশ করতে পারি, যে সময় মতো যেন তারা ছাড় করেন, প্রকল্পে বাস্তবায়নে যেন তাদের নিয়ম কানুন গুলো আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে থেকে হয়, যেন আমরা ওই জায়গাটা থেকে কোনো বাধাগ্রস্ত না হতে পারি। জনাব তৌফিক, আজকে অর্থমন্ত্রী বলেছেন যে মেগা প্রজেক্টের নামে ঋণ নির্ভর না হয়ে সরকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে এবং সেক্ষেত্রে এখন থেকে যে প্রকল্প গ্রহণ হবে সেখানে অর্থনৈতিক রিটার্ন, কর্মসংস্থান এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে এটা উনি সঠিকভাবেই বলেছেন। দেখেন, বড় বিষয় হলো যে আমার আসলে ঋণ নেওয়ার ক্ষমতা কতখানি আছে, এই অ্যাসেসমেন্টটা তো আমার লাগবে। আমার প্রয়োজন থাকতে পারে কিন্তু সেই প্রয়োজনের সাথে আমার ফাইন্যান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সক্ষমতা গুলো তো আমাকে দেখতে হবে। বড় যেটা চ্যালেঞ্জ ছিল দীর্ঘদিন ধরে, এটার অভিযোগ আছে যে বাংলাদেশ যে প্রকল্পগুলো বাস্তবায়ন করে এইটা অনেক কস্টলি হয়। এটা সাধারণভাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে কস্টলি হয়। এখানে সুশাসনের বিষয়গুলো খুব বড়ভাবে উঠে এসছে। অনেক সময় আমরা দেখেছি যে প্রজেক্ট যখন কস্টিং করানো হয় বা ইমপ্লিমেন্টেশনের প্রসেসটাকে ডিজাইন করা হয়, ওই আগে এই ধরনের প্রকল্পে কি করা হতো সেইটাকে অনেক বিবেচনায় নিয়ে ওইভাবে করা হতো। আমার মনে হয় যে ওখান থেকে একটু বের হয়ে এসে এটাকে রিয়েলিস্টিক ভাবে করা। আমরা দেখেছি যে বিভিন্ন প্রকল্প ডিজাইনের সময় অনেক মানে ধরনের কম্পোনেন্ট এটার সাথে জুড়ে দেওয়া হয় যেগুলো হয়তো এতখানি প্রয়োজন নাই। সো একটু কৃচ্ছতা সাধনের দরকার আমাদের আছে। এইটা তো আমরা গত 10-15 বছরের যে আমাদের অভিজ্ঞতা আছে প্রকল্প বাস্তবায়নের এবং প্রকল্প ডিজাইনের, প্রকল্প বা ঋণ নেওয়ার ক্ষেত্রে, সেখান থেকে তো আমাদের শিক্ষাটা নিতে হবে। সুতরাং আমি আশা করবো যে এই সরকার এই বিষয়টা খুবই বড় নজরদারির ভিতরে রাখবেন যেন এই স্ক্রুটিনি গুলো ঠিক মতো হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা প্রকল্প করা হয়েছে তার সাথে এমন কিছু কনস্ট্রাকশন জুড়ে দেওয়া হয়েছে যেগুলোর প্রয়োজন নাই, কিছু বিদেশ যাত্রা দিয়ে দেওয়া হয় এটার ভিতরে যেগুলোর প্রয়োজন নেই। প্রাইসিং নিয়ে তো বড় আলোচনা বিভিন্ন সময় এসে, বালিশ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু। এই সরকারের সময়ও আমাদের যে অডিটর জেনারেল অফিসের রিপোর্ট আরেকবার এসছে, ওনারা এটাকে রাজনৈতিক ভাবে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং সরকারের ভেতরের যেই কাঠামো আছে, যেমন অডিট অফিস, প্ল্যানিং মানে মিনিস্ট্রির ভিতরে যে প্রোগ্রামিং ডিভিশন যারা প্রকল্প বাছাই এবং যাচাই বাছাই করেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্বচ্ছতা জবাবদিহিতে খুবই ইম্পর্টেন্ট হবে। আপনি যে প্রকল্পগুলো ডিজাইন করছেন, ডিপিপি গুলো আমি মনে করি যে পাবলিক ডোমেইনে নিয়ে আসা উচিত। এটার ব্যাপারে আগে দীর্ঘদিন ধরে এই ডকুমেন্ট গুলোকে জনগণের সাথে শেয়ার করা হয় না। জনগণ এই প্রকল্পগুলোর মালিক, ঋণ আসলে জনগণ নেন, সরকার নেন না, আমাদের করের অর্থ থেকে এটাকে পরিশোধ করতে হয়। সুতরাং এইটা
একটু ওপেন যাচাই বাছাইয়ের একটা মানসিকতা আসবে এই সরকার, এটা আমরা মনে করি। কারণ এখন পর্যন্ত যতটুকু দুর্নীতি বা সুশাসনের অভাবের প্রমাণ আমরা পেয়েছি গত শাসন আমলের জায়গা থেকে, সেগুলো কিন্তু বেশিরভাগই এই ডিপিপির ডকুমেন্ট গুলো যখন সংবাদ মাধ্যমে বা তার বাইরে এসছেন তারা যাচাই বাছাই করে বাইরে নিয়ে আসছেন। সুতরাং সেই প্রসেসটাকে আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা করলে সরকারই উপকৃত হবেন। তারা তাদের যে লক্ষ্যগুলো আছে ডেভেলপমেন্টের, সেটাতে পথভ্রষ্ট হবে না। কারণ রিসোর্স যদি ওনারা সেভ করতে পারেন, ওই জায়গা থেকে কিন্তু তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো তাদেরকে অর্থায়ন করা অনেক সহজ হবে, এবং দিন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা যদি তারা করতে পারেন, জনগণ নিশ্চয়ই তাদের জন্য রাজনৈতিকভাবে এটাকে বিবেচনা নিয়ে আগামীবার ভোট দিবেন। সুতরাং পুরো প্রসেসটাতে আমি উইন উইন সিস্টেম দেখি সরকারের জন্য, জনগণের জন্য। এইরকম একটা প্রসেসকে ওনারা ফ্যাসিলিটেট করবেন এই আশাটা আমাদের আছে। জনাব তৌফিক, আরেকটি বিষয় আপনি আমাদের প্রতিবেদনে দেখছিলেন, যেখানে এলজিআরই মন্ত্রী বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বাজেট দিয়েছিল সেটি ৩,০০০ কোটি টাকা কম হয়েছে। সেই জায়গাটাতে বাজেট বাড়ানোর কথা বলছে। এই জায়গাটাতে আসলে কিভাবে বাজেট প্রণয়ন করতে পারে এবং কোন বিষয়গুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার হবে বলে আপনি মনে করেন? বাজেট তো মোটামুটি আমি যতটুকু জানি যে তৈরি হয়ে গেছে। এটার ভিতর খুব বড় পরিবর্তন যে এখন হবে তা না, কিছু সামঞ্জস্য হতে পারে। হয়তো আগামী জুন মাসের 11 তারিখে, আমি যদি ভুল না করে থাকি, বাজেট সংসদে পেশ করা হবে। দেখেন, বড় চ্যালেঞ্জটা এখন অর্থনীতির ভিতরে যেটা আছে সেটা হলো আর্থিক সক্ষমতা সরকারের। আর্থিক সক্ষমতাটা বড় চ্যালেঞ্জের জায়গা হবে। 9 লক্ষ কোটি টাকার বাজেট আসছে সম্ভবত, এবং একটা প্রায় বোধহয় একটা বিরাট অংশ 7 লক্ষ কোটি টাকার মতন বোধহয় একটা মানে রাজস্ব আদায়, বা 6 লক্ষ কোটি টাকার বেশি। এই দেখেন, এই জায়গাটায় আমার মনে হয় যে বড় চিন্তার জায়গা হলো যে আর্থিক সক্ষমতা আছে কিনা। দ্বিতীয় হলো যে আমি মনে করি যে সেই অর্থের সংস্থান যদি না হয়, তখন বাজেটের কৌশল কি হবে সেটা খুবই বিস্তৃতভাবে এই বাজেটে থাকা উচিত, এবং সেই অনুযায়ী বরাদ্দ থাকা উচিত। যদি মনোযোগ কোথাও দিতে হয়, তাহলে আমি বলবো যে প্রকল্পগুলো শেষের পথে আছে সেই প্রকল্পগুলো বিশেষ মনোযোগ দিয়ে ওই জায়গায় প্রয়োজনীয় অর্থ দিয়ে এবং এটাকে বাস্তবায়নটা তাড়াতাড়ি করে ফেলা, তাহলে দুটো জিনিস এই সরকারের উপকার হবে। একটা হলো যে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের থেকে জনগণ উপকারও পাবেন। দুই হলো যেটা নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, সরকারের নিজস্ব প্রকল্প নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনতা আস্তে আস্তে বাড়তে থাকবে। যত আপনার ব্যাগেজ তৈরি হবে পুরনো প্রকল্পের, তত কিন্তু এই সরকারের পরিকল্পনা তাদের মতন করে নেওয়া, তাদের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে নেওয়াটা কিন্তু কঠিন হবে। সুতরাং সেইটাকে বিবেচনায় নিয়ে করবেন। আমি যেটাতে আশাবাদী হয়েছি, মাননীয় মন্ত্রীর বক্তব্যটা আমি কিছুটা শুনেছি আপনাদের নিউজ থেকে, সেটা হলো যে সমন্বিত ভাবে করবার কথা তারা চিন্তা ভাবনা করছেন সরকারের পর্যায় থেকে। এই সিদ্ধান্ত আছে, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ যে আপনারা মন্ত্রণালয় ভিত্তিক দৃষ্টিভঙ্গির চাইতে সামগ্রিকভাবে একটা কাজের সাথে আরেকটা কাজের যুক্ততা যদি করা যায়, তাহলে এটার সমন্বিত উপকারটা অনেক সহজ হবে। একই সাথে যে সরকারের যে উদ্যোগের মধ্যে আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই বিষয়গুলো যুক্ত করেছে। বাজেটে এগুলো নিয়ে কিভাবে আরো সমন্বয় করা যেতে পারে, এই বিষয়টি যদি আপনি আপনার জায়গা থেকে একটু পরামর্শ দেন। সমন্বয়ের ক্ষেত্রে বলছেন? জি, আমার মনে হয় যে যেই বাজেটটা আসবে সেই বাজেটটা অনেক উচ্চাভিলাষী থাকবে। এই কারণ হলো যে সংশোধিত বাজেটটা করা হচ্ছে সেটা আমি মনে করি না যে যথেষ্ট বাস্তবসম্মত ভাবে করা হচ্ছে। আমি যতটুকু পত্রপত্রিকায় মানে তথ্যপাত্র দেখতে পাচ্ছি, যেটা হবে সেটা হলো যে জুন মাসের পরে বাস্তবতার মুখোমুখি তো সরকারকে হতে হবে। তো সেইটার ভিত্তিতে আমি মনে করি যে ওনাদের ফার্স্ট যে প্ল্যানটা করা দরকার সেটা হলো যে প্রথম 3 মাসের যে ট্রেন্ডটা হবে সেই ট্রেন্ডটাকে বিবেচনায় নিয়ে ওনারা বাজেটের কৌশল নির্ধারণে আরেকবার বসবেন। এইটা খুবই প্রয়োজন হবে, এবং যদি সত্যিকার অর্থেই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম থেকে গতি না থাকে, তাহলে কোন জায়গাগুলোকে প্রাধিকার দিয়ে ওনারা বের করে আনবেন, কোনগুলোকে হয়তো অতখানি দিবেন না, বরাদ্দ কিভাবে হবে এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে, অর্থ ছাড় কিভাবে হবে, সেই বিষয়গুলো কিন্তু বড় করে উঠে আসবে। বাজেটের আরেকটা যে বড় চ্যালেঞ্জ আছে সেটা হলো অনিশ্চয়তা, বৈশ্বিক পর্যায়ের অনিশ্চয়তা।
এখনো আমরা জানি না যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধর পরিণতি কি হবে। যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে জ্বালানি তেলের দাম খুব তাড়াতাড়ি আগের জায়গায় পৌঁছাবে না। সুতরাং সেইটাকে মাথায় নিয়ে বাজেট হবে এটা আমি আশা করছি। আগের মতো $65-70 আগামী অর্থ বছরে কোন সময়ে ওই পর্যায়ে দাম নেমে আসবে কিনা বা আদৌ নামবে কিনা, তাহলে আমাদের সেইটার কারণে আমাদের অর্থনীতির উপর যে চাপ এবং সরকারের যে বাজেটের উপরে চাপ পড়বে সেটাকে কিভাবে সামাল দিবেন এই কৌশল নির্ধারণগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ফলে আমি মনে করি যে একটা ক্লোজ মানে অবজারভেশনে রাখতে হবে এবং কোঅর্ডিনেশনের জন্য প্রথম থেকেই আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি কি মিনিস্ট্রি গুলাকে রেখে বেশ কয়েকটি কমিটি কিন্তু সরকার মন্ত্রী পর্যায়ে থেকে অলরেডি করেছেন, সেগুলোকে অ্যাক্টিভ করা দরকার এবং সেগুলোর টিওআর এর ভিতরে বাজেট ইমপ্লিমেন্টেশনের জায়গা এবং ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের জায়গাগুলোকে খুবই নজরদারির ভিতরে রাখতে হবে। আমি আরো একটা জিনিস চাইবো, সেটা হলো যে আমাদের যেই জাতীয় সংসদ আছে সেখানে এখনো স্থায়ী কমিটি তৈরি হয় নাই। স্থায়ী কমিটির একটা বড় আমি মনে করি প্রোঅ্যাক্টিভ রোল নেওয়া উচিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, এবং আমাদের যে সংসদীয় কাঠামো আছে তার ভেতর থেকে কিন্তু তারা মন্ত্রণালয়গুলোকে জবাবদিহিতার ভিতরে আনতে পারেন এবং সেই জায়গা থেকে ওনারা অ্যাক্টিভ রোল প্লে করবেন। আগে যেটা খুব একটা হয় নাই, এটা অনেকখানি নির্ভর করে যে এইসব স্থায়ী কমিটির কারা নেতৃত্ব দিবেন বা প্রধান কে হবেন, তার সদিচ্ছা তার কর্মতৎপরতার উপর এটা অনেকখানি নির্ভর করে। সুতরাং সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষেরই যে যারা সাংসদ আছেন তারা বাজেট বাস্তবায়নে অনেক বেশি ইন্টারেস্ট নেবেন এবং সেই দিক থেকে তারা তাদের যে স্থায়ী কমিটির কার্যবিধি আছে সেটা ভেতরে থেকে এটাকে ব্যবহার করবেন, এই প্রত্যাশাটা আমরা করি। অসংখ্য ধন্যবাদ জনাব তৌফিকুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। মেগা প্রকল্পের নামে ঋণ নির্ভর না হয়ে সরকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এখন থেকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক রিটার্ন, কর্মসংস্থান ও পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে রেস টু প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিগত সময়ে একচেটিয়া সুবিধা নেয়া অলিগার্কদের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি আর মধ্যপ্রাচ্য সংকটের চাপে সরকার কিছুটা চ্যালেঞ্জে থাকলেও জনবান্ধব সংস্কারে অনড় তারা। এ সময় স্বাস্থ্যসেবায় অতিরিক্ত খরচ কমাতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম, আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। এর আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড ইজ ওয়ান। ক্রমবর্ধমান খরচ, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানির মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে নেতিবাচক প্রভাব পড়ছে দেশের রেস্তোরাঁ খাতে। এরই প্রেক্ষিতে চলমান সংকট নিরসনে সরকারের কাছে এলপিজি কার্ড সেবা নিশ্চিতে দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এলপিজি সংকট নিরসনে আমদানি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। একই সাথে আগামী বাজেটে কর সহনীয় রাখা, উৎসে কর প্রত্যাহার এবং শ্রমিক কর্মচারীদের ক্যান্টিন ও ক্যাটারিং সেবায় ভ্যাট 5% করার আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি এই খাতের ব্যবসা পরিচালনার ওয়ান স্টপ সার্ভিস, সকল অধিদপ্তর হয়রানি এবং ট্রেড ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ সহ মোট 11টি দাবি তুলে ধরা হয়। কোনো কমপ্লেন্স করে না, তাদের কোনো ট্রেড লাইসেন্সও নাই। সেখান থেকে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় মামলা নিয়ে থাকে, সেই মামলা ন্যায় বলে আমাদেরকে উল্টো ডিস্টার্ব করছে। তো সুতরাং আমরা মনে করি যে সরকারের যৌক্তিক কমিটি থাকবে যারা এক্সপার্ট, এই তথাকথিত যারা হিরো হওয়ার জন্য যায়, বিভিন্ন মোবাইল ক্যামেরাগুলো নিয়ে যায়, বিভিন্ন চাঁদাবাজদের নিয়ে যায় এবং বিভিন্নভাবে হয়রানি করে, অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করছি।
দর্শক এই পর্যায়ে দেখে নিতে চাই আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। আমাদের কাছে যে শিরোনামগুলো আছে তার মধ্যে ডেইলি স্টার তারা শিরোনাম করেছে বাণিজ্য চুক্তির প্রভাব 4 মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণ। এর পরের শিরোনামটি আমরা দেখতে চাই, এই শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন। তারা বলছে যে ঋণ পুনঃতফসিলে কমছে খেলাফি ঋণ, বাড়ছে ভবিষ্যৎ ঝুঁকি। দেশে বর্তমান ব্যাপক হারে ঋণ নিয়মিতকরণ বা পুনঃতফসিলীকরণের যে প্রবণতা চলছে, বাংলাদেশ ব্যাংকের শিথিল ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠন নীতিমালার আওতায় এটি হচ্ছে। এর ফলে দেশের ব্যাংক খাতে আপাত দৃষ্টিতে খেলাফি ঋণ কমলেও ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা। এই বিষয়টি তুলে ধরে এই প্রতিবেদনটি করেছে বাংলাদেশের প্রতিদিন। আমরা এর পরের শিরোনামটি দেখতে চাই, এটি করেছে প্রথম আলো। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ সাম্প্রতিক সময়ে পাল্টা শুল্কের কোপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। সেই সুযোগটি কাজে লাগিয়েছে বাংলাদেশ। সেই বিষয়টি তুলে ধরেই আসলে এই প্রতিবেদনটি করেছে প্রথম আলো। আমরা এর পরের শিরোনামটি দেখব, যেখানে ইত্তেফাক বলছে যে কৃষি জমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে। এটি শিল্পমন্ত্রী বরাদ দিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। আমরা এর পরের শিরোনামটি দেখতে চাই, এই শিরোনামটি করেছে কালের কণ্ঠ, চরম হতাশায় ব্যবসায়ীরা। যেখানে তারা বলছে যে আসলে অন্তর্বর্তী সরকারের ভয়াবহ বৈরী অবস্থার পর নতুন সরকারের কাছে পাহাড় সম প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের, কিন্তু কোনো প্রত্যাশাই পূরণ হচ্ছে না। সরকারি বন্ধ কারখানাগুলো চালু করার বিষয়ে মন্ত্রীরা কথা বললেও বেসরকারি কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা ভুয়া মামলাও প্রত্যাহার হচ্ছে না। এই সব বিষয়গুলো নিয়ে আসলে ব্যবসায়ীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেই বিষয়টি তুলে ধরে এর প্রতিবেদনটি করেছে দৈনিক কালের কণ্ঠ। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম, এবার দেখতে চাই শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে 3টি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 5 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5228 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচকটি এই মুহূর্তে অবস্থান করছে 1057 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স সেটি 8 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1992 পয়েন্টে। এখন পর্যন্ত 615 কোটি টাকা লেনদেন হয়েছে। 169টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 168টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, শেয়ার বাজারের পর আমরা দেখতে চাই দর্শক এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম। উত্তর প্যারিসের ওভিয়েরভিলে এলাকায় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সংগঠনটির 45 সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুনিত আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে নেতারা জানান, প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।